ওকে, তো আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি সবাই? সাউন্ড ক্লিয়ার আছে? দেখো তো। হ্যাঁ স্যার। সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ? দেখো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, না আচ্ছা স্যার, ঠিক আছে। চলো। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করার কথা ছিল সেটা হচ্ছে যে আমরা আজকে 11-এর চ্যাপ্টার শুরু করব ভেবেছিলাম, কিন্তু আজকে আমরা সেটা শুরু করছি না। আমরা নেক্সট ক্লাস, যেটা থার্সডে ক্লাস হবে, সেই থার্সডে ক্লাস থেকে আমরা 11-এর চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে? থার্সডে ক্লাসটা থেকে আমরা 11-এর চ্যাপ্টারটা শুরু করব। তো আজকে আমরা আগের দিনের যে আমরা থিওরির যে কনসেপ্টগুলো পড়েছিলাম, নান্সড ইকুয়েশন হোক বা থার্মোডাইনামিক্স অফ ইলেকট্রোকেমিক্যাল সেল, লাস্ট ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম, তো সেগুলোরই কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেম আমরা আজকে দেখব। ঠিক আছে? তো কুইকলি আমরা কয়েকটা স্যার নিউমেরিক্যাল প্রবলেম দেখবো। স্যার হ্যাঁ, বলো। স্যার এর আগের দিন আমি ক্লাসটা করতে পারিনি স্যার, তো আজকে কি বুঝতে পারবো না করলে আগের দিনের ক্লাসটা? হ্যাঁ, বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? ওকে স্যার। ওকে। ওকে রেকর্ডেড লেকচারটা আমি অ্যাপের মধ্যে আপলোড করে দেবো আজকে। তোমরা অ্যাপে গিয়ে সেই রেকর্ডেড লেকচারটাও সেখান থেকে দেখতে পারবে, কোনো অসুবিধা হবে না। ওকে, চলো। ঠিক আছে। ওকে তো স্যার। আমরা কয়েকটা কোশ্চেন দেখে নিই। প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনের মধ্যে আমি যেটা দিয়েছি, তোমরা অ্যান্সারটা করার চেষ্টা করো। প্রথমে কিছুক্ষণ আমি সময় দেবো তোমাদেরকে অ্যান্সার করার। তোমরা অ্যান্সারটা চ্যাট বক্সে লিখতে পারো, ইউটিউবের চ্যাট বক্সেও তোমরা লিখতে পারো, অথবা জুমে যারা কানেক্টেড আছে তারা জুমের চ্যাট বক্সেও তোমরা অ্যান্সার লিখতে পারো। প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিন দেখো। অপশন সি। হ্যাঁ, তোমরা চ্যাট বক্সে লিখবে অ্যান্সার। ঠিক আছে? চ্যাট বক্সে অ্যান্সার লিখবে। ইউটিউবে যারা দেখছো তোমরা ডাইরেক্ট কোশ্চেনের অ্যান্সার চ্যাট বক্সে লিখবে, বা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটাও তোমরা চ্যাট বক্সে লিখবে, তাহলে আমি দেখতে পাবো তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে। তো এই কোশ্চেনটাকে সলভ করতে গেলে আমাদেরকে কিভাবে এগোতে হবে সেটা দেখো। কোশ্চেনটাতে প্রথমে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলোকে আগে নোট ডাউন করতে হবে। যেমন এখানে বলেছে যেটা এটা একটা অক্সিডেশন পোটেনশিয়াল আছে, তাই না? অক্সিডেশন পোটেনশিয়াল, ভালো করে দেখো, এখানে অক্সিডেশন পোটেনশিয়ালের কথা বলছে, রিডাকশন পোটেনশিয়াল নয়। দ্বিতীয় হচ্ছে এখানে পিএইচ এর কথা বলছে, যে পিএইচ 10 হবে। থার্ড হচ্ছে এখানে পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেনের কথা বলছে, যেটা 1 atm হবে। তো আমি প্রথমে কি করব, প্রথম যে কনসেপ্টটাতে আমি এখানে যাব, প্রথমে আমি কি করব, যে হাইড্রোজেনের যে অক্সিডেশন পোটেনশিয়াল হলে যে রিয়াকশনটা হয়, সেই রিয়াকশনটাকে প্রথমে আমি লিখে ফেলবো। তাহলে হাফ অফ H2, এখান থেকে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, এটা গ্যাস ছিল, এখান থেকে এটা H প্লাসে কনভার্ট হয়ে যাবে, অ্যাকোয়াস, H প্লাস, অ্যাকোয়াস প্লাস ইলেকট্রন। তা এটা অক্সিডেশন হয়ে গেল। এবার এই অক্সিডেশনটাকে আমি যদি নান্সড ইকুয়েশনে লিখতে চাই, তাহলে আমার কি হবে বলো? ই ইকুয়াল টু হয়ে যাবে E0 মাইনাস 0.059 বাই এন, এন যেটা এখানে 1, লগ, উপরে হবে H প্লাস এর কনসেন্ট্রেশন আর নিচে হবে এই পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন এর হাফ। তাই তো আমরা যেটা রিঅ্যাকশন কোশ্চেন এখানে লিখতে পারবো। তাহলে এবার এখানে যদি তুমি একটা জিনিসকে খেয়াল করো, যে E0, আমরা জানি হাইড্রোজেন ইলেকট্রোডের জন্য E0 এর ভ্যালুটা কত হয়? 0 হয়। তাহলে এই টার্মটা আমার পুরোপুরি 0 হয়ে গেল, তাহলে এটা আমার আর দরকার নেই। পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন কোশ্চেনে তোমরা যদি দেখো, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন কত বলেছে? 1 atm। তাহলে পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেনের জায়গায় 1 atm বসিয়ে দিলাম, তাহলে এখানে আমি এটাকে 1 atm বসিয়ে দিলাম। এইখানে দেখো মাইনাস লগ অফ H প্লাস থাকলো, মাইনাস লগ অফ H প্লাস মানে অ্যাকচুয়ালি পিএইচ, তাহলে 0.059 ইন্টু পিএইচ, যে এটা আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটাকেও আমরা ইউজ করতে পারতাম, 0.059 পিএইচ। তাহলে পিএইচ এখানে 10 বলে দিয়েছে কোশ্চেনের মধ্যে, তাহলে আমার আনসার হয়ে গেল 0.59। তাহলে 0.59 ভোল্ট, এইটা সি আনসারটা হচ্ছে এখানে আমার কারেক্ট আনসার হয়ে গেল। কারো কোনো কোশ্চেন আছে? দেখো এই জায়গাটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা অনেকবার এই কোশ্চেনটাকে জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট
যে কোশ্চেনটা স্যার নেগেটিভটা নেগেটিভ লগ অফ এইচ প্লাস, এই যে নেগেটিভ লগ অফ এইচ প্লাস এইটা ইকুয়াল টুই হচ্ছে পিএইচ। ও হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে সেটাকেই আমরা হুম, পিএইচ আকারে লিখে নিলাম। ওকে, নেক্সট দেখো সেকেন্ড পয়েন্টটা, দেখো সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা যদি দেখি, সেকেন্ড কোশ্চেনটাকে, এই কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে আমি দিলাম। সেকেন্ড কোশ্চেনটা দেখো, এটাকে কিভাবে সলভ করব। কোশ্চেনটাকে দেখো আমরা কিভাবে সলভ করব। The value of equilibrium constant for a feasible cell reaction is, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে ফিজিবল সেল রিঅ্যাকশন সেটা কি হবে? বলো। E less than 1 স্যার। লেস দ্যান 1 হবে না গ্রেটার দ্যান 1 হবে? দেখো আমার কাছে কি ছিল, ই সেল ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস 0.059/n লগ কিউ। যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশন হয়ে যাবে তখন ই সেল টার্মটা কত হয়ে যাবে, এই টার্মটা কত হয়ে যাবে, 0 ইকুইলিব্রিয়ামে। তাহলে তখন এই কে কিউটাকে আমরা লিখবো তখন কে ইকুইলিব্রিয়াম। তাহলে আমার ইকুয়েশন হয়ে গেল যে ই সেল ই জিরো সেল ইকুয়াল টু 0.059n লগ কে ইকুইলিব্রিয়াম। এখন দেখো সেলটা ফিজিবল বলেছে, তাহলে ই জিরো সেলটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে ফিজিবল রিঅ্যাকশনের জন্য। ই জিরো সেলটাকে কি হতে হবে এখানে, গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে ই জিরো সেল যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কে ইকুইলিব্রিয়ামটাকে কি হতে হবে, গ্রেটার দ্যান 1। তাহলে কে ইকুইলিব্রিয়ামটা গ্রেটার দ্যান 1 হলে তবেই সেলটা কি হবে, ফিজিবল হবে। তাহলে সি আনসার এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। ওকে, চলো থার্ড কোশ্চেনটাতে দেখো, থার্ড কোশ্চেনটাতে আমরা দেখছি, এই কোশ্চেনটা বলো, এই কোশ্চেনটার আনসার কি হবে? দ্য ভ্যালু অফ দ্য রিঅ্যাকশন কোশ্চেন্ট কিউ, এই রিঅ্যাকশনের রিঅ্যাকশন কোশ্চেন্ট কিউ লিখতে হবে। শর্টকাট আমরা এখানে শিখবো যে কি করে খুব সহজেই আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, দেখো তো আমরা যদি লং ওয়েতে আগে যাই, আগে লং ওয়েতে গিয়ে আগে দেখি অ্যান্সারটা কিরকম হবে, তারপর শর্টকাট কি করে ইউজ করবো সেটা আমরা দেখতে পারবো। মনে করো এখানে তুমি যদি রিঅ্যাকশনটাকে দেখো, রিঅ্যাকশনটাতে দেখো যে এই দিকে এটাকে আমরা কি বলি, এই দিকের হাফ সেলটা হচ্ছে অক্সিডেশন হাফ সেল আর এই দিকের হাফ সেলটা হচ্ছে রিডাকশন হাফ সেল, তাই না? তাহলে আমরা এখান দুটো থেকে আমরা রিঅ্যাকশন লিখতে পারবো, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন আর রিডাকশন হাফ রিঅ্যাকশন আমরা লিখতে পারবো। তো আমি যদি সেটাকে প্রথমে একটুখানি লিখে ফেলি, তাহলে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন কি হয়েছে, জিঙ্ক থেকে এটা হয়ে জিঙ্ক সলিড, এটা থেকে হয়েছে এটা জিঙ্ক 2+, এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.01 মোলার। তাহলে এখানে দুটো ইলেকট্রন ছেড়েছে। রিডাকশন হাফ রিঅ্যাকশনটাকে যদি তুমি দেখো তাহলে এটা কি হয়েছে বলো, এজি প্লাস, যার কনসেন্ট্রেশন হচ্ছে 1.25 মোলার, এখান থেকে এটা একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এটা হয়ে গেছে এজি সলিড। তাহলে তুমি যখন ওভারঅল সেল রিঅ্যাকশন লিখবে, ওভারঅল সেল রিঅ্যাকশন লেখার জন্য তোমাকে নিচের যে ইকুয়েশনটা আছে এইটাকে মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে, কারণ টোটাল নাম্বার অফ ইলেকট্রন অক্সিডেশন হাফ রিঅ্যাকশনে যত নাম্বার অফ ইলেকট্রন থাকবে, রিডাকশন হাফ রিঅ্যাকশনও সেম নাম্বার অফ ইলেকট্রন তোমাকে ইউজ করতে হবে। বেসিক্যালি তোমাকে অপনয়ন পদ্ধতি ইউজ করতে হবে। অপনয়ন পদ্ধতি ইউজ করে তুমি অক্সিডেশন হাফ রিঅ্যাকশন আর রিডাকশন হাফ রিঅ্যাকশনের মধ্যে তুমি নাম্বার অফ ইলেকট্রনস তুমি সমান করে সেই নাম্বার অফ ইলেকট্রনসটাকে দুদিক থেকে ক্যান্সেল আউট করে দিতে হবে। তো আমরা যদি এই দুটোকে অ্যাড করি তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, জিঙ্ক সলিড প্লাস এজি প্লাস, যার কনসেন্ট্রেশন 1.25 মোলার, এখান থেকে এটা তৈরি করছে জিঙ্ক 2+, যার কনসেন্ট্রেশন 0.01 মোলার, এটা 2 Ag হবে প্লাস 2 Ag সলিড।
তাহলে এটা যদি ওভারঅল সেল রিঅ্যাকশন হয়, কোশেন্ট মানে কি বলেছিলাম আমি, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। তো প্রোডাক্টের মধ্যে মনে রাখতে হবে যেগুলো সলিড থাকবে সেই সলিড প্রোডাক্টগুলোকে কনসিডার করার দরকার নেই, কারণ সলিডের ক্ষেত্রে অ্যাক্টিভ মাস আমরা জানি 1 হয়, তো সেটা কনসিডার করার দরকার নেই। তাহলে প্রোডাক্টের দিকে কে আছে দেখো, প্রোডাক্টের দিকে কে আছে আমার জিঙ্ক, তাহলে জিঙ্ক, আর এইদিকে আছে কে সিলভার। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে উপরে যাবে কে জিঙ্ক 2+ এর কনসেন্ট্রেশন, আর নিচে আসবে কে সিলভারের কনসেন্ট্রেশনের স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কনসেন্ট্রেশন দেওয়াই আছে দুটোর, জিঙ্কের কনসেন্ট্রেশন 0.01 আর সিলভারের কনসেন্ট্রেশন 1.25 তার স্কোয়ার। এটাকে যা ক্যালকুলেট করলে যেটা অ্যান্সার আসবে সেটা খুব সম্ভবত 6.4 × 10⁻³ অ্যান্সার আসবে। ওকে, বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে এটাতে? এবার দেখো এটাকে তুমি ডাইরেক্ট কি করে ইউজ করতে পারবে। ডাইরেক্ট ইউজ করার জন্য মনে রাখবে যে যেটা লেফট হ্যান্ড সাইডে থাকবে সেটা অ্যাবোভ হবে, লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটা অ্যাবোভ হবে। ঠিক আছে, আর রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটা আমরা বিলো দ্য প্লেনে লিখবো সব সময়। এবং এইখানে যদি ব্যালেন্স করতে হয়, এখানে যে চার্জ আছে সেই চার্জ যদি নাম্বার অফ ইলেকট্রন দিয়ে আমাকে ব্যালেন্স করতে হয়, তাহলে সেই জায়গাটাকেও আমরা লিখে তার পাওয়ার হিসেবে আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাকে ডাইরেক্ট এই সেল রিঅ্যাকশন লেখার দরকার নেই, আমি এই ইকুয়েশনটা থেকে, এই সেল ডায়াগ্রামটা থেকে ডাইরেক্ট আমি কিউ লিখতে পারবো। বুঝলাম? আরেকবার বলুন না শর্ট। আর আরেকবার হচ্ছে যে যেটা লেফট হ্যান্ড সাইডে থাকবে, বলুন। হ্যাঁ বলছি, যেটা লেফট হ্যান্ড সাইডে থাকবে, লেফট হ্যান্ড সাইডে যেটা আয়ন হিসেবে থাকবে, সেই লেফট হ্যান্ড সাইডের আয়নটাকে তোমাকে অ্যাবোভ দ্য প্লেনে লিখতে হবে, মানে এই এই এর অ্যাবোভে লিখতে হবে কিউ লেখার সময়। ঠিক আছে, আর এইদিকে যেটা থাকবে সেটাকে তোমাকে নিচে ডিনোমিনেটরে লিখতে হবে, নিচে। তাহলে এজি প্লাসটা নিচে আসবে সব সময়। তাহলে এখানে জিঙ্ক 2+টা অ্যাবোভ এটা হলো নমিনেটর ডিনোমিনেটরে, আর এজি প্লাসটা তোমার এখানে নিচে হলো। এবার এজি প্লাসের যে চার্জটাকে ব্যালেন্স করার জন্য তুমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়েছে, তার মানে 2 এজি প্লাস হয়েছিল, তাই এটার পাওয়ার এখানে 2 হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটাকে আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে। চল, থার্ড, এটা কত নম্বর কোশ্চেন গেল? এবার নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেনটা দেখো তোমরা, এই কোশ্চেনটা দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ক্যালকুলেট দ্য ইএমএফ অফ দ্য ফলোইং কনসেন্ট্রেশন সেল। এখানে যে প্রবলেমটা দিয়েছে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন সেলের। কোশ্চেন হচ্ছে কনসেন্ট্রেশন সেলের ক্ষেত্রে E0 ভ্যালু কত বলো? E0 সেল কত? 0, কারণ বোথ সাইড সেম ইলেকট্রোড আছে, ওই জন্য E0 সেল 0 কনসেন্ট্রেশন সেলে। তাহলে আমি এখানে ডাইরেক্ট করছি, দেখো ই সেল ইকুয়াল টু -0.059 বাই কটা লাগবে H প্লাস, একটা ইলেকট্রন লাগবে, লগ উপরে কোনটা যাবে, এই এজি প্লাসটা, তাই না? তাহলে এজি প্লাসটা কনসেন্ট্রেশন কত? 0.01, নিচে কে আসবে? 0.05। ডাইরেক্ট করলাম, বুঝতে পেরেছো কিভাবে? বুঝতে পেরেছি আমরা? তাহলে বলো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা পজিটিভ আসবে নেগেটিভ আসবে? এই ভ্যালুটা আমাদের কাছে পজিটিভ আসবে নেগেটিভ আসবে? নেগেটিভ। ভালো করে দেখো, না পজিটিভ। পজিটিভ পজিটিভ আসবে। তাহলে এটার নেগেটিভ আছে, আর এখানে 1/5, তার মানে কি এই 1/5টা এখানে লগে আছে, এটা নেগেটিভ টার্ম, তার মানে এই আনসারটা হবে না, এই অপশনটা হবে না, এই অপশনটা বাদ চলে গেল। তাহলে এখানে আমরা দেখি এটা কত হচ্ছে। আমি যদি এটাকে পজিটিভই নিয়ে যেতে চাই তাহলে এরকম নিয়ে যাব 0.059 ইন্টু লগ 5। এখন লগ 5 এর ভ্যালুটাকে আমাদের জানতে হবে। লগ 5 এর ভ্যালু কত বলো?
0.69. তাহলে 0.059 ইন্টু 0.69, তাহলে এটা কত আনসার হবে? Option D. অপশন ডি। ওকে, 0.0414 ভোল্ট। তাহলে আমার মোটামুটি 3 লাইনে অ্যান্সার হয়ে যাওয়া চাই। যে কোনো কোশ্চেন, নিটের জন্য যে কোশ্চেনগুলোকে আমরা চুজ করব, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার মোটামুটি 3 লাইন থেকে 4 লাইনের মধ্যে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ওকে স্যার বলো। এই লগের ভ্যালুগুলো কি মনে রাখতে হবে? হ্যাঁ, লগের কোন কোন ভ্যালু তোমাকে মনে রাখতে হবে? log 2, log 3, log 5 আর log ভ্যালুগুলো 7। একবার লিখে দিন। ঠিক আছে, এই 4টে ভ্যালু ক্যালকুলেটরে পুট করবে, যে ভ্যালুগুলো পাবে এখানে বসিয়ে নেবে। এই 4টে ভ্যালু তোমাকে মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি সব ধরনের লগের ক্যালকুলেশন করতে পারবে। তোমাকে বললাম যে log 9 কত, তাহলে তুমি কি করবে? log 3 এর স্কোয়ার, তাহলে 2 log 3। তুমি log 3 ভ্যালু জানলে log 9 এর ভ্যালুও পেয়ে যাবে। বুঝতে পেরেছো? ধরো আমি তোমাকে বললাম যে হ্যাঁ, log স্যার। 12 কত, তুমি কি করে বের করবে? log 12 হচ্ছে log 3 ইন্টু 4, তার মানে log 3 প্লাস 2 log 2। তাহলে log 3 আর log 2 এর ভ্যালু জানলে তুমি log 12 এর ভ্যালু পেয়ে যাবে। মোটামুটি এই 4টে ভ্যালু জানলেই বাকি সমস্ত লগের ভ্যালু বের করা যায়, যদি লগারিদমের ফর্মুলাগুলো তোমরা ঠিকঠাক ভাবে ইউজ করতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য। এটা বলো, এটা WBJEE তে এসেছিল। কোশ্চেনটা দেখো ভালো করে, রিঅ্যাকশন দেওয়া আছে। ম্যাগনেসিয়ামের কি হয়েছে এখানে? অক্সিডেশন। কপারের কি হয়েছে? রিডাকশন। তার মানে আমি যদি এখানে E0 সেল বের করতে চাই, তার মানে E0 আর মাইনাস E0 L, আর মানে রিডাকশন, আর মানে রাইট। তাহলে কার আর এর জায়গায় কার ভ্যালুটা লিখবো? Cathode reaction. মানে কপারের ভ্যালুটা লিখবো, তাই না? এখানে কপারের রিডাকশন হয়েছে, তো রিডাকশনটা দেখো কার হয়েছে? কপারের। তাহলে Copper. কপারের ভ্যালুটাকে আমি আর এর জায়গায় লিখবো, আর ম্যাগনেসিয়ামের যে ভ্যালুটা, ইর ভ্যালুটা, সেটা আমি লেফটে লিখবো। তাহলে এখানে দুটোরই ভ্যালু দেওয়া আছে, দেখো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল দুটোরই দেওয়া আছে। কার কার? ম্যাগনেসিয়াম এবং কপার, দুটোরই ভ্যালু দেওয়া আছে। ম্যাগনেসিয়ামের জন্য -2.37 আর কপারের জন্য +0.34। তাহলে আমার এখানে E0 যেটা হয়ে গেল সেটা হচ্ছে +0.34 মাইনাস অফ -2.37। তাহলে এটা কত হয়ে গেল? 2.72। ঠিক আছে, 71, সরি 2.71, 7 4 11, হ্যাঁ 71। হয়ে গেল। তাহলে এইটা তুমি কি পেলে? E0 সেল পেলে। এখানে যেটা পেলে সেটা ভ্যালুটা কি? E0 সেল। তোমার কাছে কিন্তু E0 সেল চাইনি, তোমার কাছে কি চেয়েছে? হ্যাঁ এটাই চেয়েছে, সরি এখানে ইএমএফ অফ দ্য সেল চেয়েছে, ইএমএফ অফ দ্য সেল চেয়েছে। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল রাখবে, যে এখানে যখন ভ্যালুগুলো দেওয়া নেই, কনসেন্ট্রেশনের ভ্যালুগুলো দেওয়া নেই, তার মানে ই সেল আমরা বের করতে পারবো না। এইখানে কোশ্চেনটাতে যেটা ইএমএফ বলেছে, এটা স্ট্যান্ডার্ড ইএমএফ চেয়েছে, মানে E0 সেল চেয়েছে তোমার কাছে। ধরেই নিতে হবে তোমাকে যে এইখানে যে কপার 2+ অ্যাকোয়াস আর ম্যাগনেসিয়াম 2+ অ্যাকোয়াস, এই দুটোর কনসেন্ট্রেশন সেম আছে। কনসেন্ট্রেশন বলা নেই যদি থাকে, আবারও বলছি, এখানে অ্যাকোয়াস কনসেন্ট্রেশন, এখানে অ্যাকোয়াস কনসেন্ট্রেশন বলা আছে কি? নেই। তাহলে স্ট্যান্ডার্ড কন্ডিশনে ধরে নিতে হবে, তাহলে এটাও 1 মোলার, এটাও 1 মোলার। তাহলে দুটোই যদি 1 মোলার 1 মোলার হয়,
তাহলে আলটিমেটলি তোমার যে কিউ হবে সেই কিউটা তোমার আসবে 1। তার মানে তোমার যেটা ই সেল হবে সেটা E0 সেলের সঙ্গে সমান হয়ে যাবে। লগ 1 এর মান 0, তাহলে ই সেলটা কি হয়ে যাবে, E0 সেলের সঙ্গে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ওই জন্য আমাদের এই ভ্যালুটাই এখানে কারেক্ট আনসার হিসেবে আমরা পাবো। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে সি প্লাস 2.71 ভোল্ট। দেখো এইখানে কারো কোনো ডাউট আছে কিনা বলো, এই কোশ্চেনটাতে কারো কোনো ডাউট আছে কিনা বলো। বুঝতে পেরেছো কেন আমি ইএমএফ অফ দ্য সেলকে E0 এর সঙ্গে সমান করলাম? কারণ আমি ধরেই নিয়েছি যে স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে বোথ সাইড, বোথ ইলেকট্রোডের ক্ষেত্রে কনসেন্ট্রেশন 1 মোলার কনসিডার করে নিতে হবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এক লাইনে আনসার হয়ে যাচ্ছে, তাই না? যে কোশ্চেনের আনসার এক লাইনে হয়ে যাচ্ছে। তাহলে এইরকমই কোশ্চেন তোমাকে নিটের জন্য বা তোমাদের যদি তোমরা অন্য কোনো পরীক্ষা দাও সেগুলোর জন্য এই ধরনের প্রশ্নই আসবে, যেগুলো 2 থেকে 3 লাইনের মধ্যে হবে, কারণ টাইম খুবই কম, টাইমটাকে তোমাকে বাঁচাতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা দেখো, বলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দ্য ফলোইং রেডক্স রিঅ্যাকশন। তাহলে এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে দিয়েছে 1 × 10⁸ কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু বলে দিয়েছে, রিঅ্যাকশনও দিয়ে দিয়েছে, ব্যালেন্স করে দিয়েছে রিঅ্যাকশনটাকে। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ আয়োডিন বিকামিং রিডাকশন পোটেনশিয়াল আয়োডিনের জন্য বলে দিয়েছে এত, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আমার আয়রনের জন্য বের করতে বলেছে। ফর্মুলা কি ইউজ করব? কেরালার পরীক্ষা পিএমটিতে এসছে 2008। আমাদের কনসিডারেশন কি হবে, কি কনসিডার করতে হবে, যে এই যে ইকুয়েশনটা আছে এটা ইকুইলিব্রিয়ামে আছে। কি করে? এখানে ইকুইলিব্রিয়াম সাইন আছে, আমি ওই দেখে বুঝলাম এটা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে ইকুয়েশন যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে ই সেল যেটা হবে সেটা হয়ে যাবে 0। আর যেহেতু 0 এখানে তুমি দেখো তোমাকে কি ভ্যালু বলে দিয়েছে বলো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু বলে দিয়েছে, তাহলে তুমি ধরেই নেবে যে রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি বলে দেয় তাহলে তোমার ক্ষেত্রে তুমি তো জানো যে E0 সেল ইকুয়াল টু কত, 0.059 বাই n log k ইকুইলিব্রিয়াম। E0 সেল মানে E0 r মাইনাস E0 l ইকুয়াল টু 0.059। n কত রিঅ্যাকশনের, রিঅ্যাকশনের n কত, 2 ভালো করে দেখো কটা ইলেকট্রন ইনভলভ আছে। তাহলে এখানে 2i মাইনাস থেকে i2 হয়েছে, তাহলে দুটো ইলেকট্রন ইনভলভ আছে, তাহলে এখানে এর জায়গায় আমি বসাবো 2, ওকে, n এর জায়গায়। লগ কে ইকুইলিব্রিয়ামের মান বলে দিয়েছে 1 × 10⁸। তাহলে এটা তো ইজি হয়ে গেল, লগ 10 এর মান 1, তাহলে 0.059 × 4। ডাইরেক্ট ক্যালকুলেশন করলাম, বুঝতে পেরেছি সবাই? এবার এখানে আসো মেইন জিনিস। তাহলে কনসেপ্টটা এখানে তোমাকে খাটাতে হবে যে রাইটে কাকে বসাবো, যার রিডাকশন হয়েছে, কার, Fe2 প্লাস Fe3 প্লাস। তার মানে এটাই আমার কাছে চেয়েছে, তো তার মানে আমার কাছে কোশ্চেনে চেয়েছে কি, এই ভ্যালুটাই আমার কাছে চেয়েছে, ERটাই আমার কাছে চেয়েছে, যার রিডাকশন হয়েছে। অক্সিডেশন যার হয়েছে তার ভ্যালুটাকে বলে দেওয়া আছে কত, প্লাস 0.54। তাহলে আনসার হয়ে গেল কি, 0.059 × 4 প্লাস হয়ে যাবে EL এর ভ্যালু কত, 0.5। অপশন সি পজিটিভ আসবে, কত আসছে, 0.776 0.776। তাহলে এটা आंसर সি। বুঝতে পারছো ক লাইন লেগেছে, 3 লাইন। তাহলে কনসেপ্ট যদি তোমার একদম ঠিকঠাক ভাবে থাকে, কনসেপ্ট যদি তোমার একদম প্রথম থেকে ঠিকঠাক ভাবে থাকে, তাহলে তুমি খুব সহজেই এই কোশ্চেনটার অ্যান্সার কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা এই জিনিসটাকে ভালো করে খেয়াল রাখবে, এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই।
তোমরা যারা ইউটিউবে যারা লাইভ দেখছো, তোমরা যদি এই ক্লাসে লাইভ তোমরা জয়েন করতে চাও তাহলে মেধা কেয়ার অ্যাপ ডাউনলোড করবে। মেধা কেয়ার অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলেই তোমরা ডাইরেক্ট জয়েন হতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনে। এই কোশ্চেনটা এতটাই ইম্পর্টেন্ট, দেখো এই কোশ্চেনটা কোন কোন পরীক্ষায় এসেছে। AMU মেডিকেল, AIEEE 2009, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কোশ্চেনটাকে তোমরা কিভাবে সলভ করতে পারবে। এই কোশ্চেনটা সলভ আমি এর আগেও বলেছিলাম যে এই ধরনের কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট তোমাদের কাছে। দেখো কিভাবে আমরা সলভ করবো কোশ্চেনটাকে। প্রথমে কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করো আগে। দুটো জায়গা দেখো, এক হচ্ছে যে Fe3+ থেকে Fe তার পোটেনশিয়াল তোমাকে বলে দিয়েছে, Fe2+ থেকে Fe তার পোটেনশিয়াল তোমাকে বলে দিয়েছে। তোমার কাছে চেয়েছে কি? তোমার কাছে চেয়েছে Fe3+ থেকে Fe, Fe3+ থেকে Fe2+ তোমার কাছে চেয়েছে। দেখো তো এটাকে আমরা কিভাবে সলভ করব? আচ্ছা, ইউটিউবে পিকচার ক্লিয়ার আসছে না? তোমরা রিজলিউশনটা একটুখানি চেঞ্জ করে দেখো। কোশ্চেনটা সলভ করো, রেজলিউশনটা চেঞ্জ করে দেখো একবার। আমি একবার চেক করি। না, ঠিকই আছে তো। তোমার রেজলিউশনটা চেক, হ্যাঁ তোমার রেজলিউশনটা একবার চেঞ্জ করে নেবে। চলো এই কোশ্চেনটাকে দেখো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটা তোমাদের কনসেপ্টের দিক থেকে অনেকটা জায়গা তোমাদেরকে ক্লিয়ার করবে। দেখো আমরা এটা জানি যে আমরা E0 ভ্যালুগুলোকে যোগ করতে পারি না। কেন? কারণ E0 ইজ নট অ্যান অ্যাডিটিভ প্রপার্টি। আমরা পড়েছিলাম যে E0 অ্যাডিটিভ প্রপার্টি নয়, তার মানে E0 অ্যাডিটিভ প্রপার্টি নয়, তার মানে কি E0 কে আমরা যোগ করতে পারবো না। কিন্তু ডেল্টা জিটা হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি, তার মানে ডেল্টা জি কে আমরা যোগ করতে পারবো। E0 কে যোগ না করতে পারলেও ডেল্টা জি কে কিন্তু আমরা যোগ করতে পারবো। আমি এইটার একটা এইরকম কোশ্চেন যখন থাকবে, এরকম কোশ্চেন যখন থাকবে, তখন তুমি এই কোশ্চেনটার একটা ডায়াগ্রাম আঁকবে। সেই ডায়াগ্রামটা এরকম হবে। দেখো এখানে কি হয়েছে, Fe থেকে Fe2+, Fe2+ থেকে Fe3+, এরকম করে হয়েছে। দেখো এখানে তুমি কি করবে, Fe2 Fe2+, মানে এই সেকেন্ড কেসটাতে Fe2 Fe2+, মানে Fe2+ টু Fe। আচ্ছা এটাকে উল্টো দিক করেই লিখি, হ্যাঁ তাহলে তোমাদের আরো সুবিধা হবে। আমি এটাকে এরকমই লিখি যে Fe3+ থেকে Fe2+, আর Fe2+ থেকে Fe। আর একটা হয়েছে দেখো Fe3+ থেকে Fe। তাহলে তিনটে সিচুয়েশন এখানে আছে। এইরকম একটা ডায়াগ্রাম আঁকবে প্রথমে, যে যে কথাগুলো এখানে দেওয়া আছে। তাহলে দেখো প্রথমে Fe3+ টু Fe2+, এইটাকে তুমি বলো যে E01, E01, এবং এইখানে N1টাকে বলো কটা ইলেকট্রন লেগেছে, একটা, Fe3+ টু Fe2+। Fe2+ টু Fe মানে Fe2+ টু Fe, এইটাকে বলো E02, এবং এখানে এটাকে বলো N2, যেটা হয়ে যাবে 2, দুটো ইলেকট্রন লাগবে। আর লাস্টেরটাতে এটাকে তুমি বলো E03, এবং এখানে N3, এটা হয়ে যাবে 3। বুঝতে পেরেছি আমরা তিনটে কনসেপ্ট। তাহলে ডাইরেক্ট আমি এখানে বসাচ্ছি। দেখো যে প্রথম স্টেপ আমরা ∆G তো যোগ করতে ই তো যোগ করতে পারি না। আমরা বলতে পারি না যে E03, E03
নট ইকুয়াল টু E01 প্লাস E02, এটা কখনো হবে না, এটা বলা যাবে না। এটা আমরা এর আগের দিন দেখেছি, কেন বলা যাবে না এটা, কারণ ই যেটা সেটা হচ্ছে একটা নন অ্যাডিটিভ প্রপার্টি, যেটাকে অ্যাড করা যাবে না। কিন্তু ডেল জি হচ্ছে একটা অ্যাডিটিভ প্রপার্টি, ডেল জি তে আমরা অ্যাড করতে পারবো কিভাবে? আমি প্রথমে ডেল জি ওয়ান, আমি যদি লিখি ডেল জি থ্রি ইজ ইকুয়াল টু ডেল জি 01 প্লাস ডেল জি 02, এটা লেখা যেতে পারে। একটা স্টেট ফাংশন, তুমি এই দিক দিয়ে গেছো বা একবারেই তুমি 3 থেকে 1-এ গেছো, মানে FE3 প্লাস থেকে FE তে তুমি একবারেই জাম্প করে যাও আর দুটো স্টেপে যাও, একই হবে, কারণ ডেল জিটা যেটা সেটা হচ্ছে একটা স্টেট ফাংশন। তাহলে স্বাভাবিক তুমি এবার এখানে ভ্যালুগুলোকে বসাও। ডেল জি থ্রির জায়গায় তুমি কি বসাতে পারবে? -n3 f e03 ইকুয়াল টু -n1 f e01 প্লাস, এটাও অ্যাকচুয়ালি মাইনাস হয়ে যাবে, -n2 f e02। তাহলে দেখো একটা ফর্মুলা চলে এলো আমার কাছে। সেই ফর্মুলাটা হচ্ছে যে E03 ইকুয়াল টু n1 e01 প্লাস n2 e02 ডিভাইডেড বাই n3, বা এখানকার মধ্যে যে কোনো ভাবেই তুমি রিলেশন বানাতে পারো, যে কোনো একটা। তাহলে আমাকে এখানে অ্যাকচুয়ালি বের করতে বলেছে কি, কোনটা চেয়েছে আমার? FE3 প্লাস FE2 প্লাস, মানে আমার কাছে E01টাকে চেয়েছে, আমার কাছে E01 চেয়েছে। তাহলে E01 কত হবে দেখো, এই ফর্মুলাটাকে তুমি এবার E01 এর ফর্মে নিয়ে যাও। তোমার কাছে চেয়েছে কোনটা সেটাকে দেখবে আগে। FE3 প্লাস থেকে FE2 প্লাস চেয়েছে, তার মানে FE3 প্লাস টু FE2 প্লাস মানে E01 চেয়েছে। তাহলে E01টাকে আমি এখান থেকে কি করে বের করব? যে E01 ইজ ইকুয়াল টু কত হবে দেখো, n3 e3 e03 মাইনাস n2 e02 ডিভাইডেড বাই n1। ভ্যালুগুলো সব বসিয়ে দাও। n3 কত? 3, e03 মানে 3 থেকে এটা হয়েছে কত, এটা এই যে ভ্যালুটা -0.036 মাইনাস n2 এর ভ্যালু কত? 2 ইন্টু 2 এর ভ্যালু কত? -0.440 ডিভাইডেড বাই হয়ে যাবে n1 মানে 1। তাহলে এটাই আনসার। কত হচ্ছে? অপশন ডি। অপশন ডি। নেগেটিভ আসবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, নেগেটিভ আসবে তো? নেগেটিভ তো আসছে না, পজিটিভ আসছে তো। পজিটিভ আসছে কিন্তু -n3 তো। কোনটা -n3? মানে -n1 f e01 সেল ছিল। মাইনাস কি বলছো, কি বলছো আরেকবার বলো। এটা তো পজিটিভ আসা উচিত, দেখি একবার। থ্রি ইন্টু 0.036 মাইনাস 2 ইন্টু 0.44। ওকে, মাইনাসই আসছে। হ্যাঁ, এটা -0.772 আসছে। এটাই ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে, এটাই আসবে -0.7724। তাহলে ডি অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার হলো। বুঝলাম, বলো কোশ্চেনটা বুঝতে পেরেছি, আইডিয়াটা বুঝতে পেরেছি। এবার পরীক্ষা আসলে তোমাকে তো এত কিছু করতে হবে না, তোমাকে এই ফর্মুলাটাকে লিখতে হবে ডাইরেক্ট। তাহলে এই ফর্মুলাটা তুমি কিভাবে লিখতে পারবে? তুমি প্রথমে এই ডায়াগ্রামটা এঁকে নেবে, এই ডায়াগ্রামটা এঁকে নেবে। ডায়াগ্রামটা এঁকে নিলেই তুমি এবার লিখতে পারবে পুরোটা, যেটাই তোমাকে দিক। ঠিক আছে, এরকম আর একটা কোশ্চেন আছে, আমি সেটা ক্যালকুলেশন করে তো আসছে না, মাইনাস প্লাসই তো আসছে। প্লাসই আসছে তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা প্লাসই আসছে, কিন্তু এরা এখানে মাইনাস বলেছে। ইলেকট্রোড পোটেনশিয়াল Fe3 প্লাস টু Fe3 প্লাস টু Fe2 প্লাস, আমরা তো এটাকে ঠিকই নিয়েছি তাই না? ডায়াগ্রামটাও তো ঠিকই এঁকেছি, রিডাকশনেই তো এঁকেছি।
যাই হোক, এখানে অপশনে কোনো একটা থাকতে পারে, এটাই অ্যান্সার হবে, কারণ ওই রকম অ্যান্সার তো আর কোথাও আসছে না, তাই না? ওরকম অ্যান্সার তো আর একটাও আসছে না। ঠিকই আছে, অ্যান্সার ঠিক আছে। এইখানে মাইনাস মাইনাস স্যার উল্টো দিকের মাইনাসটা নিয়েছিলেন? কোন দিকের মাইনাসটা? স্যার ওই E3-র ওইদিকেও তো একটা মাইনাস ছিল। আমি তো এই ইকুয়েশনটাকে তো বানালাম প্রথমে। যাই হোক, এটা একবার দেখে নেবে ক্যালকুলেশনটা, ঠিক আছে? মোটামুটি ঠিকই আছে জিনিসটা, একটু ক্যালকুলেশনটা দেখে নেবে। আইডিয়াটা বুঝতে পেরেছো? তাহলে এই হবে। আর একটা কোশ্চেন দেখবো এখন আমরা, একই টাইপের। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা একটু থিওরিটিক্যাল কোশ্চেন। থিওরিটিক্যাল কোশ্চেন স্যার ওই ম্যাথটা থার্ড লাইনে স্যার একটা মাইনাস আমাদের এক্সট্রা পড়ে গেছিল, ওটা প্লাস হবে। কোথায়? ওই স্যার যেখানে E0 E10টা ইকুয়াল টু ওই M3 E03 মাইনাস লিখেছেন, ওটা মনে হয় প্লাস হবে। কেন? এই তো এখান থেকে তো মাইনাসই হচ্ছে। ওখানে না, ওর নিচের লাইনটা মানে এপারে E10 যেটা ইকুয়াল টু লিখেছেন ওইটা। ঠিক আছে, দেখে নেবে একবার, আমার তো মোটামুটি ঠিকই লাগছে। ঠিকই আছে তো। ঠিকই আছে। আচ্ছা, এটা প্লাসই হওয়া উচিত অ্যান্সারটা, ঠিক আছে? এই অ্যান্সারটা একবার আমি দেখে নেবো, তোমরা একবার দেখে নেবে যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। প্লাস মাইনাস অন্য, এটা তো বই থেকে তুলেছি তো, নাম্বার অনেক সময় থাকে, প্রিন্টিং মিস্টেক থাকে কোশ্চেনের। চলো নেক্সট কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা হচ্ছে একটা এটা একটা থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন। এই কোশ্চেনটাকে দেখো একবার। Which of the following condition will increase the voltage of cell represented by equation? তাহলে যে চারটে অপশন দেওয়া আছে এখানে, এই বলছে যে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটাতে তুমি বলবে যে ভোল্টেজ ইনক্রিজ করছে, সেলের ভোল্টেজ ইনক্রিজ করবে। তাহলে দেখো, একটা জিনিস খেয়াল রাখবে, সেলের ভোল্টেজ কোন বিষয়টার উপর ডিপেন্ড করে? E0 সেল, ই সেল -0.059 বাই n log q। তাহলে একটাই বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা কি? রিঅ্যাকশন কোশেন্ট। তো রিঅ্যাকশন কোশেন্টের উপরেই আমাদের একটা সেলের যেটা ভোল্টেজ ই সেল, সেটা ডিপেন্ড করে। E0 সেল তো একটা কনস্ট্যান্ট। তো বলো, কিউটা যদি আমরা, ওকে এক মিনিট একটু, একটু আমরা 1 মিনিট একটু ওয়েট করব আমাদের। তোমরা যারা ইউটিউবে দেখছো, তোমরা কোশ্চেনটাকে সলভ করো, কি আনসার হবে দেখো। ওকে, আমরা কানেক্ট হয়ে গেছি সবাই। হ্যাঁ, দেখো তাহলে অপশনটাকে ভালো করে বোঝো। আমি যদি কিউ লিখি, এখানে কিউ, কিউ এর ভ্যালুটাকে আমরা এখানে দেখবো। কিউ মানে কি হবে বলো? এখানকার এই রিঅ্যাকশনের জন্য যদি তুমি কিউ লেখো, উপরে কাকে লিখবে? CO2 প্লাস। Cu2 প্লাস। Cu2 প্লাসটাকে উপরে লিখবো আমরা, আর নিচে আমরা লিখবো Ag প্লাস তার স্কোয়ার। ওকে, দেখো
তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করবে যে এটা আমি ইকুইলিব্রিয়াম কনসিডার করব, ঠিক আছে? আবারও ইকুইলিব্রিয়াম কনসিডার করে ই সেলটাকে 0 করে ই জিরো সেল, তার মানে কিউ এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে মনে রাখবে কিউ যত বেশি হবে আমার ই জিরো সেলটাও কি হবে, তত বেশি হবে। কিউ যত বেশি হবে তত ই জিরো সেলও বেশি হবে। তাহলে এখানে বলো কিউ বেশি হবে কখন? যদি কপার বেশি হয় আর এজি প্লাস যদি কমে যায়। তাহলে আনসার কোনটাকে আমরা কারেক্ট আনসার বলবো? আচ্ছা, এই আনসারটা কি হবে ইনক্রিজ দ্য ডাইমেনশন অফ কপার ইলেকট্রোড। কপার ইলেকট্রোডের ডাইমেনশনের সঙ্গে এখানে কোনো রিলেশনই নেই, এখানে একমাত্র কিউ এর উপর রিলেটেড। তাহলে কপার ইলেকট্রোডের ডাইমেনশন, এটা আনসার হলো না। ইনক্রিজ দ্য ডাইমেনশন অফ এজি ইলেকট্রোড, এজি ইলেকট্রোডের ডাইমেনশনও হলো না। ইনক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ কপার 2+। তাহলে এই অপশনটা এটা আমরা হবে। দেখতে পাচ্ছি কারেক্ট আনসার হচ্ছে যে কপার 2+ এর কনসেন্ট্রেশন যদি আমরা ইনক্রিজ করি। স্যার আগে যে মাইনাস আছে, কোথায় মাইনাস আছে? 0.059 এর আগে এটা মাইনাস প্লাস আছে হয়ে না? যাবে না? এইটা যদি তুমি ই সেলটাকে লেখো, ই সেল ইকুয়াল টু কি, ই জিরো সেল ইকুয়াল টু কি 0.059/n log k ইকুইলিব্রিয়াম, তাই না? ই জিরো সেলটা তো একমাত্র এটার উপরই ডিপেন্ড করছে, তাই না? ঠিক আছে। পজিটিভ, ঠিক আছে। তাহলে এখানে আমরা সি আনসারটাকে কারেক্ট আনসার করব। এর একটা থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা দেখো। হ্যাঁ, এই কোশ্চেনটা ওই আগের কোশ্চেনটার সঙ্গে সেম কোশ্চেন। দেখো এবার এই কোশ্চেনটাকে, আগে একটা কোশ্চেন যে করলাম আমরা সেই কোশ্চেনটার সঙ্গে এটা সেম কোশ্চেন হবে। তাড়াতাড়ি ফটাফট করে আনসার চ্যাট বক্সে লিখে ফেলো দেখি কি হবে। এটা লিখে চ্যাট বক্সে আনসারটা লেখো তাড়াতাড়ি। দেখো এই কোশ্চেনটা আবারও কিন্তু এএমইউতে এসছে, পিএমটিতে এসছে। মানে এই কোশ্চেন ইলেকট্রোকেমিস্ট্রি থেকে খুবই একটা কমন কোশ্চেন। মানে কমন মানে কি, প্রায় কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়। আর সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে যোগ বিয়োগ করতে গিয়ে, যেটা আমরা একটু আগে করছিলাম। কারণ দেখবো এখানে যে ওই ফর্মুলা আমরা এক্স্যাক্টলি এখানে ইউজ করতে পারছি কিনা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটাকে সাজাবো কি ভাবে। কি আয়ন আছে আমার কাছে? কপার 2+, কপার প্লাস আর কপার, আর তিনটেই আছে, আর কিছু নেই। তাহলে আমার কাছে আছে কপার 2+, কপার প্লাস আর কপার। তাহলে কপার 2+ থেকে কপার প্লাস হয়েছে, এটা থেকে এটা হয়েছে, আর কপার 2+ থেকে কপার হয়েছে। এই তো তিনটে ছিল। তাহলে আমরা আবারও ফর্মুলা এখানে বসাবো। তাহলে এটাকে আমি E01 ধরলাম, এটা N1, এটাকে ধরলাম E02, এটা N2, এটাকে ধরলাম E03, এটা N3। আমার কাছে চেয়েছে কি, E02 চেয়েছে। তাহলে আমি এখানে লিখি এটা হচ্ছে ΔG01, এটা হলো ΔG02, আর এখানের ক্ষেত্রে ΔG03। তাহলে ΔG03 ইকুয়াল টু লেখা যায় ΔG01 প্লাস ΔG02। আমার ΔG02টাকে নিয়ে কাজ করতে হবে, কারণ E2 চেয়েছে আমার কাছে, +2 প্লাস কপার +2 কপার, মানে E2 চেয়েছে। তাহলে আমি এটা নিয়ে কাজ করব। তাহলে এখানে আমি বসাই মাইনাস N3 F E03 ইকুয়াল টু মাইনাস N1 F E01 মাইনাস N2 F E02। ভ্যালু আমার কাছে E02 চেয়েছে। তাহলে E02 কত হবে? তখন আমাদের মনে হয় একটু ভুল হয়েছিল নাকি, E02 হয়ে যাবে। হ্যাঁ, তখন মাইনাস গুলো সব বাদ দিয়ে দিলাম। তাহলে N3 E03 মাইনাস N1 E01 বাই N2। তাহলে এটা ফর্মুলা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এবার অ্যান্সারটা বের করো তাড়াতাড়ি। N3 কত? N3 হচ্ছে 2। দেখো এটা আবার 3 বসিয়ে দিও না N3 এর জায়গায়, N3 কিন্তু 2। কেন বলো তো? দুটো ইলেকট্রন লেগেছে, N1টাও 1, N2টাও 1, একটা ইলেকট্রন লেগেছে। ওটা কিন্তু নাম্বার অফ ইলেকট্রন, ওখানে আবার তুমি N3 মানে 3 বসিও না। তাহলে N3 হচ্ছে 2, ভ্যালুটা কত? E03 মানে কপার 2+ থেকে কপার, কপার 2+ থেকে কপারের ভ্যালু বলে দিয়েছে কত? 0.337 মাইনাস কোনটা দিয়েছে, কোনটা চাই আমাদের? মাইনাস চাই N1 হচ্ছে 1,
ইন্টু E01, E01 মানে কপার 2+2 কপার, কপার 2+2 কপার, এই ভ্যালুটাও বলা আছে 0.153 ডিভাইডেড বাই কত হবে N2, N2 কত, N2 ও 1, মানে এটাই আনসার। কত হচ্ছে দেখো, অপশন সি 0.521। 0.521। তাহলে আগেরটায় অপশনটা ভুল ছিল, ঠিক আছে, তাহলে এটাই কারেক্ট আনসার, ঠিক আছে, তাহলে এটাই 0.521, ঠিক আছে। তাহলে আগেরটাতে কি ছিল বলো, অপশনটা প্লাস হবে, পজিটিভ হবে, হ্যাঁ, নেগেটিভ হবে না, ওটা খেয়াল রাখবো। চলো, ওকে, এইবারে এই কোশ্চেনটা তাহলে একই রকম কোশ্চেন হয়ে গেল কিন্তু একটা, হ্যাঁ, তাহলে খেয়াল রাখবে এই কোশ্চেনটা কিন্তু ওই টাইপের কোশ্চেন, তাহলে একই রকম কোশ্চেন আসতে পারে তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট। চলো নেক্সট কোশ্চেনটা দেখি, এটা দেখো, এটাই লাস্ট কোশ্চেন, 10টা কোশ্চেন আমি সেট করেছিলাম, এটা তো সব থেকে সহজ কোশ্চেন হয়ে গেল। এই কোশ্চেনটা বলো কি হবে আনসার। থিওরিটিক্যাল প্রশ্ন, ইজি থিওরিটিক্যাল প্রশ্ন। ফার্স্ট অপশন স্যার। চলো তাহলে আমি কনসেপ্টটা প্রথমে বলে দিই, কনসেপ্টটা কি, কনসেপ্ট হচ্ছে যে রিডাকশন পোটেনশিয়াল, আমরা যেটাকে বলেছিলাম রিডাকশন পোটেনশিয়াল যত বেশি হবে তত কি হবে, রিডাকশন ইজ ইজি, ইজি রিডাকশন হবে। আচ্ছা, ইজিলি যদি রিডাকশন হয় তাহলে আমরা কি বলবো বলো তো, যে কোনো একটা এলিমেন্ট সে নিজে রিডিউস হচ্ছে, তাহলে কি অক্সিডাইজিং এলিমেন্ট, অক্সিডাইজিং পাওয়ার যদি আমি দেখি তাহলে বেশি, তার মানে যার রিডাকশন পোটেনশিয়াল বেশি তার অক্সিডাইজিং পাওয়ার বেশি। আমার কাছে কোশ্চেনে চেয়েছে রিডিউসিং প্রপার্টি, তার মানে যার রিডাকশন পোটেনশিয়াল কম তার রিডিউসিং প্রপার্টি বেশি, যার রিডাকশন পোটেনশিয়াল কম তার রিডিউসিং প্রপার্টি বেশি। তাই রিডাকশন পোটেনশিয়াল সবচেয়ে কম কার এখানে, দেখো ও, তাহলে এর রিডিউসিং প্রপার্টি সবচেয়ে বেশি, তারপরে এন, তারপরে এম, তাহলে এটা হয়ে গেল আমার আনসার। স্যার এটা আরেকবার বলুন না। হ্যাঁ, রিডাকশন পোটেনশিয়াল যার বেশি হবে, রিডাকশন পোটেনশিয়াল যদি বেশি হয় তাহলে নিজের রিডাকশন হবে, যে এলিমেন্টটা আছে ও নিজের রিডাকশন হবে। তাহলে কারো যদি নিজের রিডাকশন হয় ও অন্যকে কি করবে বলো, অন্যকে অক্সিডাইজ করবে, নিজে যদি রিডিউস হয় অন্যকে কি করবে, অক্সিডাইজ করবে, তাহলে অক্সিডাইজ করবে, তাহলে অক্সিডাইজিং পাওয়ার বেশি, তাহলে যার রিডাকশন পোটেনশিয়াল বেশি তার অক্সিডাইজিং পাওয়ার বেশি। আমার কাছে চেয়েছে রিডিউসিং প্রপার্টি মানে রিডিউসিং পাওয়ার, তাহলে যার রিডাকশন প্রপার্টি কম তার রিডিউসিং পাওয়ার বেশি। তো রিডাকশন পোটেনশিয়াল কম হচ্ছে, এটা সবচেয়ে মাইনাস আছে -3.1, ওটা কিন্তু মানটা সহ ধরতে, মানে নেগেটিভ পজিটিভ সহ ধরতে হবে যে ছোট কোনটা সবচেয়ে, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে মাইনাস এটা, তাহলে ওটারই রিডিউসিং প্রপার্টি সবচেয়ে বেশি, তাহলে ও এর রিডিউসিং প্রপার্টি সবচেয়ে বেশি। তারপরে মাইনাস এটা থাকছে, তারপরে এন আসলো, তারপরে এম লাস্ট। কি বললাম বুঝতে পেরেছি বলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ও তাহলে এই অবধি আমাদের আজকে থাকলো, কারণ আজকে আমি থিওরি পড়াতাম তোমাদের নতুন করে, কিন্তু অনেকে জয়েন করতে পারবে না বললো আমাকে। আর নেক্সট থার্সডে ক্লাস থেকে আমাদেরকে আমরা জিওসি শুরু করব থার্সডেতে, ঠিক আছে, জিওসি আমরা পড়বো থার্সডে থেকে শুরু করব, একদম পুরো প্রথম থেকে ধীরে ধীরে আমরা শেষ করব। প্রায় আমাদের ধরো উইকলি 4টে ক্লাস হচ্ছে, প্লাস আরো 2টো ক্লাস তোমরা ধরে রাখো যে এক্সট্রা 2টো ক্লাস আমরা হবে। আর একটা কথা যেটা বলছিলাম যে এক্সট্রা ক্লাসগুলো যেগুলো আমরা করব, তো আমাদেরকে এক্সট্রা ক্লাসগুলোকে আমরা রাত 10টার পরে করব, ঠিক আছে, 10টার সময় করব, শুরু করবো আর কি, কারণ অনেকের ক্লাস থাকে 8টা থেকে, মানে শিডিউল টাইমের বাইরে, তো ওই জন্য এক্সট্রা ক্লাস যেগুলো আমরা করব, 4টে যেটা শিডিউল দেওয়া আছে এই 4টে ক্লাস তো হবেই, এছাড়া আরো 2টো এক্সট্রা ক্লাস হতে পারে, যদি হয় সেটাকে আমরা রাত্রি 10টার পরে শিডিউল করব, ঠিক আছে। চলো তাহলে আজকে আমরা এখানেই তাহলে করছি। হ্যাঁ বলো।
স্যার সেকেন্ডের বলছি কোশ্চেনটা extra- আরেকবার বলুন তো। স্যার সেকেন্ড এক্সট্রা ক্লাসগুলো আপনি জানিয়ে দেবেন তো? হ্যাঁ, এক্সট্রা ক্লাসগুলো আমি জানিয়ে দেবো অবশ্যই, গ্রুপে বলে দেবো, প্লাস আচ্ছা, আমি তোমাদের অ্যাপের মধ্যে নোটিফিকেশনও দিয়ে দেবো। কত নম্বর আচ্ছা কোশ্চেন? স্যার, 2 ঠিক নম্বর আছে। কোশ্চেন, তাই তো? হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন বলো। হ্যাঁ স্যার। স্যার লগের কোনো নেগেটিভ ভ্যালু থাকলে সেখানে অ্যান্টি লগ করলে ওটা পজিটিভ হয় না নেগেটিভই হয়? লগের নেগেটিভ ভ্যালু করলে, অ্যান্টি লগ করলে পজিটিভই হবে। নেগেটিভটা হবে। পজিটিভ হবে। হ্যাঁ, পজিটিভই হয়ে যাবে। ওটা তো সূচক অ্যাকচুয়ালি, তাই না? মানে এটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, ও যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে সেই কোশ্চেনটা হচ্ছে, মনে করো তোমার কাছে আছে log x ইকুয়াল টু, এখানে লিখি, মনে করো তোমার কাছে আছে log x ইকুয়াল টু -1। তাহলে x ইকুয়াল টু কত? এটাই তো, x ইকুয়াল টু মানে অ্যান্টি লগ -1। তাহলে কত সেটা? x ইকুয়াল টু কত লিখবে তুমি? 10⁻⁻1। তা 10⁻⁻1 মানে 1/10, তো এটা তো পজিটিভই হলো। 10⁻⁻1 মানে তো -1। 10⁻⁻1 মানে -1। x⁻⁻1 ইকুয়াল টু কত? 1/x না? ও ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝেছি। বুঝতে পেরেছো? তাহলে এটা যদি নেগেটিভ ভ্যালুও থাকে, অ্যান্টি লগ নিলে ওটা পজিটিভ হবে। ভালো কোশ্চেন জিজ্ঞেস করেছো। এখানে অ্যান্টি লগ অনেক সময় জিজ্ঞেস করে, অ্যান্টি লগ লাগে এইখানে সলভ করা। অনেক অনেক প্রবলেম আছে যেগুলো সলভ করতে গেলে অ্যান্টি লগ অনেক সময় দরকার হতে পারে। চলো তাহলে আজকে এখানেই থাকলো, নেক্সট ক্লাসে আমরা আবার কন্টিনিউ করবো তোমাদের এটা।